আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ডিসেম্বরের হিমেল বাতাস বইতে শুরু করেছে ঠিকই, কিন্তু ২.৫ মাস পরে যে একটা ইতিহাস সেরা এবং উৎসব মুখর নির্বাচন হতে চলেছে বলে অধ্যাপক ইউনূস দাবি করছেন, তার ছিটে ফোঁটাও কোথাও নেই। সরকারের দাবি অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নাকি বাংলাদেশ এক্কেবারে ইতিহাস করতে চলেছে। কিন্তু আপনি বাইরে বের হয়ে দেখুন, নির্বাচনী আমেজ একদমই শূন্য। এজন্য বিয়ে ঠিক হয়ে আছে, তবে বর ও কনের পাত্তা নেই। অধ্যাপক ইউনূস যখন ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে ৩রা ডিসেম্বর আরও একবার ফেব্রুয়ারিতে ঐতিহাসিক নির্বাচনের সুর তুললেন, ঠিক সে সময় নির্বাচন কমিশনে গিয়ে তফসিল পেছানোর পরোক্ষ দাবি তুলেছে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। আবার ঐতিহাসিক নির্বাচনের আয়োজনকে আদালতের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে একই দিনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। সাথে আছে আরও চমক। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে রায়ের তারিখ একদিন পরে। নির্বাচন কমিশনের তৎপরতা এখন আটকে আছে কিছু ভোট গ্রহণের ট্রায়ালে। সেই ট্রায়ালের দৃশ্যগুলো কিন্তু আবার হাস্যকর। ধরে আনা ভোটাররা বলছেন কিছু না বুঝিয়ে নাকি তারা গণভোটের ব্যালটে সিল মারছেন। এই যে ডামি ভোটের দৃশ্য, এটাই পরিষ্কার করে দিচ্ছে যে দিল্লি এখনো বহু দূরে। সেটাকে আরো দূরে নিয়ে যেতে এনসিপির ইসিতে গিয়ে কৌশলী বার্তা দিয়ে আসা, সাথে আদালতে রিট করে ইসির ডামি ভোটের খেলা বন্ধ করতে চাওয়া ইতিহাসের সেরা নির্বাচনের গানে তালহারা সুর শুরু হয়েছে। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে না আসা নিয়ে প্রতিদিন বাড়ছে গুজবের ডানপালা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের মূল ফোকাস কিন্তু নির্বাচন ছিল না। নির্বাচনের কথা শুনলেই সরকারের পারিষদেরা চটে যেতেন। তাদের প্রধান লক্ষ্য ছিল সংস্কার, তারপর আওয়ামী লীগ নেতৃত্বের বিচার, আর সবশেষ প্রায়োরিটি ছিল নির্বাচন। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো সাক্ষাৎকারের দাবি করে বসেছিলেন। দেশের অনেকে তাকে ৫ থেকে ১০ বছর, এমনকি ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। কিন্তু দর্শক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের সঙ্গে সঙ্গে বিএনপি নির্বাচনের ব্যাপারে চাপ বাড়াতে থাকে। শেষ পর্যন্ত গত জুনে লন্ডন বৈঠক শেষে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সরকারি ঘোষণা আসে। কিন্তু সেই নির্বাচন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, কেমন হবে, এসব অনেক বিষয়ের সমাধান এখনো হয়নি। আর ঠিক এই পরিস্থিতিতে ৩রা ডিসেম্বর ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোটে সত্যি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এটি শুধু একটি ঐতিহাসিক মুহূর্ত হবে না, বরং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করবে। তিনি চান ভোটাররা যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্তে অংশ নেন। প্রশ্ন হলো, যে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ নেই ২.৫ মাস আগেও, যে নির্বাচন নিয়ে মানুষের প্রধান আলোচনা জীবন জীবিকার সংকট, তাকে জোর করে উৎসব মুখর বানাতে গেলে কি সত্যি উৎসবের রং লাগবে? সেই উৎসবের রং যে খোদ তার কিংস পার্টিতেই লাগেনি, সেটি বোঝা গেল কিছুক্ষণ পরে। ডক্টর ইউনূস যখন সশস্ত্র বাহিনীর প্রতি ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের দরজায় কড়া নাড়ল কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি। তাদের বেশ কৌশলী আবদার, তফসিল এখনই ঘোষণা করা যাবে না। এই দাবির আড়ালে তারা ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে। দর্শক, বেগম খালেদা জিয়া ২৩শে নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী কিডনি, লিভার, ফুসফুস সহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে। ১লা ডিসেম্বর সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান দাবি করেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে। তবে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দাবি উড়িয়ে দেন।
তবে জানা যায় তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে ভেন্টিলেশনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে এনসিপি নেতারা ইসিতে গিয়ে যে আলোচনা তৈরি করলেন তাতে নতুন প্রশ্ন উঠেছে। তারা ইসিকে বলেছেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে এবং এটি থেকে উত্তরণের পরই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল ঘোষণা করলে কাজটা অনেক সহজ হবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তফসিল পেছাতে চান কি না এমন প্রশ্নের জবাবে বেশ কৌশলী হয়ে বলেন, তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটা দলেরই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে। এখন প্রশ্ন হলো, সরকার যেখানে প্রায় প্রতিদিন দাবি করছে দেশে কোনো রাজনৈতিক সংকট নেই, সেখানে কিংস পার্টি কেন অন্য কথা বলছে? রাজনৈতিক পরিবেশ না থাকার বিষয়টি সামনে এনে তারা কি ইঙ্গিত দিতে চাইছে? বিশেষ করে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবস্থার কথা শোনা যাচ্ছে, সে অবস্থা থেকে উত্তরণ করতে অনেক সময় লাগার কথা। সেক্ষেত্রে এনসিপিকে ফেব্রুয়ারি ভোটই পেছনের ইঙ্গিত দিচ্ছে। এটা কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা নয়? তারা একটি বৈধ কারণ দেখাচ্ছেন, কিন্তু এর আসল লক্ষ্য কি নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া নয়? দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগেও এনসিপি জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল। একই দাবিতে দেশের বিভাগীয় শহরে সমাবেশ করেছে জামাত। এনসিপি একই দিনে দুটি ভোটের বিরোধিতা আপাতত না করলেও দলটি এখনো পর্যন্ত জুলাই সনদে সই করেনি। আর ইসিতে গিয়ে খালেদা জিয়ার ইস্যুকে সামনে এনে তফসিল পেছনের পরোক্ষ দাবি নির্বাচন পেছানোর ইঙ্গিত কিনা সেই প্রশ্ন নতুন করে উঠেছে। দর্শক, পরিস্থিতি আরো জটিল হলো একই দিনে হাইকোর্টে করা একটি রিটের মাধ্যমে। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম হাইকোর্টে রিটটি করেছেন। এর উপর শুনানি হতে পারে আগামী সপ্তাহে। রিটে বলা হয়, নির্বাহী বিভাগের ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশনের সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনেরও নিজস্ব জনবল থাকতে হবে। সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা। অথচ সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের চাহিদা অনুসারে নির্বাচন পরিচালনা করে। ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়। আগামী নির্বাচনও একইভাবে হলে আগের মতোই বিতর্ক হবে। দর্শক, রিটের বিষয়বস্তু ভালো করে পড়লে দেখা যাবে এটা কিন্তু সাধারণ রিট নয়। এতে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে, ডিসি ইউনোকে রিটার্নিং কর্মকর্তা করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না? জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে। এখন উচ্চ আদালত যদি রুল জারি করে শুনানি শুরু করেন, তাহলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আইনগত পথ পুরোপুরি খুলে যাবে। কারণ এর আগে একাধিক রাজনৈতিক দল জোরালোভাবে দাবি তুলেছিল ডিসি ইউনো নয়, নির্বাচন কর্মকর্তাদের দিয়ে নির্বাচন করান। এখন সেই দাবি সরাসরি আদালতে ঢুকে পড়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সামনে নতুন একটি জটিল সংকট তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রিটের মাধ্যমে। দর্শক, খেয়াল করে দেখুন, এই রিট আদালতে গৃহীত হলে ফেব্রুয়ারি তো দূরের কথা, কবে নির্বাচন হবে সেটি বলা দুষ্কর। কারণ ভোটের জন্য সম্পূর্ণ নিজস্ব জনবল নিয়োগ করতে হবে ইসিকে। রিটে ইলেকট্রাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠার নির্দেশনা চাওয়া হয়েছে। এসব শেষ করে নির্বাচন করতে গেলে প্রধান উপদেষ্টার উল্লেখ করা ৫ বা ১০ বছর কেটে যেতে পারে অবলীলায়। প্রশ্ন হলো, এই সময় নাম সর্বস্ব একটি নিবন্ধিত দল এমন আবদার কেন করছে? অতীতে 111 সরকারের সময় দেখা যেত এমন দৃশ্য। সেই সময়টি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন জোরালো হচ্ছে। দর্শক, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ 7 বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ 4 ডিসেম্বর এই রায় দেবেন। আপনারা জানেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত বা স্পেশাল রেফারেন্সের ভিত্তিতে। পরে আইনজীবী মহসিন রশিদ সেই রেফারেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন, যা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট তখন বলেছিল, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন মেনে
জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে। যদিও আদালত সংশ্লিষ্টরা মনে করছেন আপিল বিভাগের রায় কি হতে যাচ্ছে সে বিষয়ে চমকের সুযোগ কম। তবে নানা অঘটনের ঘন ঘটায় এটিও একটি নজর রাখার মতো বিষয়, কারণ এটি সরাসরি সরকারের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। দর্শক, একদিকে প্রধান উপদেষ্টা বলছেন সশস্ত্র বাহিনীকে নিয়ে ঐতিহাসিক উৎসবমুখর নির্বাচন করতে হবে, অন্যদিকে কিংস পার্টি এসে বলছে পরিবেশ ভালো নেই, তফসিল পেছাও। তার সাথে হাইকোর্টে রিট হয়েছে যা পুরো নির্বাচনী কাঠামোকে স্থগিত করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তার পাশাপাশি সরকারের বৈধতা নিয়ে মামলা লড়া যায় কি না তা নিয়ে আপিল বিভাগের রায় আসছে। সব মিলিয়ে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল ইতিহাস সেরা, সেই নির্বাচনের মাত্র 2.5 মাস আগেও কেন এতটা অস্পষ্টতা? কেনই বা নির্বাচন কমিশনের তেমন কোনো দৃশ্যমান তৎপরতা নেই? মনে হচ্ছে কেউ যেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আড়াল থেকে চাল দিচ্ছে। একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আনার সুযোগ থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ জটিলতা, আইনি মারপ্যাচ এবং রাজনৈতিক কৌশলের কারণে সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে। এই পুরো পরিস্থিতি বলে দিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের রোডম্যাপ এখনো কুয়াশায় ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা এখনো বাজতে শুরু করেনি। তবে সরকার পক্ষের জোর দাবি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ভাষ্য, এর জন্য তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এমন টাইম ফ্রেম হিসেব করলে বলা যায় সময় খুব একটা হাতে নেই। নির্বাচন নিয়ে যে দলটির দাবি সবচেয়ে জোরালো, সেই দল বিএনপির সবচেয়ে বড় নেতা তারেক রহমান আছেন লন্ডনে। যিনি কবে দেশে আসবেন বা আদৌ আসবেন কি না তা নিশ্চিত নয়। তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা নিয়ে যে বিতর্ক, সেটিতে তিনি নিজেই সলতে জ্বালিয়ে দিয়েছেন। বলেছেন তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে তার হাতে নেই। অথচ পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন জনাব তারেক রহমান দেশে ফিরতে চাইলে গুনে গুনে 24 ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দিতে এক পায়ে দাঁড়িয়ে আছে অন্তর্বর্তী সরকার। তারেক রহমান শুধু দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করবেন, অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়ে নেবে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, যেখানে দলটির নেতাকর্মীরা চায়, যেখানে অন্তর্বর্তী সরকারও সব ব্যবস্থা করে দিতে চায়, সেখানে তারেক রহমান ঠিক কী কারণে বাংলাদেশে ফিরছেন না? তবে তার দল থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা করা হলে তিনি ফিরতে পারেন। দর্শক, এখানেই উঠে আসছে একটি বড় আশঙ্কার বিষয়। তফসিলের আগে না ফিরলে তারেক রহমান কি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট আইনগুলো ঘেঁটে দেখা যাচ্ছে তারেক রহমানের তফসিল ঘোষণার আগে দেশে না আসেন, তাহলে সোজা সাপটাভাবে আইন লঙ্ঘন না করলে কিংবা তাকে বিশেষ সুবিধা দেয়া না হলে তার পক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়। পররাষ্ট্র উপদেষ্টার কথা থেকে আরও একটি বিষয় বোঝা যাচ্ছে, তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সাথে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্পর্ক আছে বলে সরকার মনে করছে না। যদি তাই হয়, এই মুহূর্তে বড় দলটিকে তাদের সবচেয়ে বড় নেতাকে মাঠের বাইরে রেখে নির্বাচনে যেতে হবে কি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, মামলাগুলোর সাজা বাতিল হয়ে গেছে, তারপরও কেন তারেক রহমান দেশে ফিরছেন না? এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল বিএনপির কর্মীদের মনেও। বিএনপির নেতারা অবশ্য আশ্বস্ত করেছিলেন যথাসময়ে ফিরবেন তাদের দলের কাণ্ডারি, কিন্তু কেন ফিরছেন না সেই প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ঠাড়ে ঠোরে। এর আগে বেশ কয়েকবার বিএনপির কর্মীরা আশা করলেও তাদের মনের আশা পূরণ হয়নি। লন্ডন থেকে মায়ের সঙ্গে ফিরতে পারেন এমনটি শোনা গেলেও শেষমেশ সে পথেও হাঁটেনি বিএনপির ভবিষ্যতের কর্ণধার। তারপরও নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছিল, ততই দলটির পক্ষ থেকে বলা হচ্ছিল শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এমন শিরোনামে প্রায় প্রতি মাসই খবর এসেছে কোনো না কোনো সংবাদ মাধ্যমে। এমনকি তিনি নিজ মুখেই বলেছেন ইনশাল্লাহ ফিরছেন দ্রুতই। তবে দিন যতই গড়াচ্ছিল, তারেক রহমানের ফেরার দিন তারিখ ততই যেন নিগূঢ় রহস্য হয়ে দাঁড়াচ্ছিল। সেই রহস্যের জট খুলতে গিয়ে নিজেই আরেক রহস্য তৈরি করেছেন খোদ তারেক রহমানই।
মা খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এ নিয়ে মুখ খুললেন তারেক রহমান নিজেই, জানালেন শঙ্কার কারণ আছে। বললেন তার ফেরাটি তার ইচ্ছাধীন নয়, কিন্তু কার ইচ্ছাধীন তার জবাব তিনি দিলেন না। স্পর্শকাতর বিষয় বলে এড়িয়ে গেলেন। কিন্তু তার এই বক্তব্য সবার মনে কৌতূহল তৈরি করেছে। তারেক রহমানের ভয়টা আসলে কোথায়? তারেক রহমানের এমন রহস্যগ্রা ফেসবুক পোস্টের পর তার সমর্থকদের অনেকের অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারও তারেক রহমানের রাজনৈতিক মিত্র। যারা এক সময় বিএনপির মিত্র ছিল, তারা চায় না বলে তিনি আসছেন না। অধ্যাপক ইউনূসের প্রেস সেক্রেটারি অবশ্য নিজে পোস্ট দিয়ে জানিয়েছেন, জনাব রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই। সবশেষ 30 নভেম্বর এ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য লন্ডনে অবস্থানরত তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেবে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কি হবে? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটার নিয়ম হচ্ছে যে কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি দেশে আসতে চান তাহলে তাকে ওয়ান টাইম পাস একটা দেয়া হয় দেশে আসার জন্য। পররাষ্ট্র উপদেষ্টা যোগ করেছেন, এই যে ওয়ান টাইম পাস, যেটা দিয়ে তারেক রহমান দেশে আসতে কোনো সমস্যা হবে না, সেটি দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই। দর্শক, এরই মধ্যে মূলধারার গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বেশ কিছু আলোচনা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি হলো উইকিলিক্সের একটি তার বার্তার প্রসঙ্গ। গতকালের ভিডিওতে আমরা প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম। 19 নভেম্বর বিবিসি বাংলার একটি খবরেও বিষয়টি তুলে ধরা হয়েছে। বিষয়টি হলো, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দিতে ওয়াশিংটনে গোপন তার বার্তা পাঠিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস। তিনি ব্যাপক মাত্রায় দুর্নীতিতে জড়িত থাকায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে 2008 সালের 23 নভেম্বর ওই তার বার্তা পাঠানো হয়। ওই তার বার্তায় তারেককে যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞার সুপারিশের পেছনে যুক্তিও তুলে ধরা হয়। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, এই নিষেধাজ্ঞার বিষয়টি যে বিভ্রান্তিকর সেটি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত 2014 সালের 10 ফেব্রুয়ারি বলেছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছেন, তারেক রহমানের দেশে ফিরতে না পারার পেছনে দুটি দেশ কাজ করছে এমন তথ্য তার আছে কিনা, এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেছেন, একটা দেশের নাগরিককে নিজ দেশে ফিরতে দেওয়া যাবে না বা দেওয়া হবে না, এটা অস্বাভাবিক। বাংলাদেশ যদি তার নাগরিককে ফেরত আসতে দিতে চায়, আরেকটি দেশ সেটা কি করে নিষেধ করবে বা বন্ধ করবে? দর্শক, তারেক রহমান ও বিএনপির কিছু সমর্থকদের পক্ষ থেকে সরকারের উপর দোষারোপ করা হলেও সরকার উচ্চ পর্যায়ের ভাষ্য ভিন্ন কথা বলছে। এমনকি সরকারের যে ভাষ্য সেটি নিয়ে বিএনপিও কোনো কথা বলছে না। ফলে কার্যত তারেক রহমানের ফেরার নিগূঢ় রহস্যটি আরো রহস্যময় হয়ে উঠেছে। এটি এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু তাদের অবস্থা হয়েছে বুক ফাটে তো মুখ ফোটে না এর মতো। দর্শক, তারেক রহমান যদি না ফেরেন আর সরকারের ঘোষণা মতো যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে কি হবে? এক সাংবাদিক পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছিলেন, তাতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? পররাষ্ট্র উপদেষ্টা কোনো রাগঢাক না রেখেই বলেছেন, তাতে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না। বলেছেন, তারেক সাহেব তো দেশে ছিলেন না, তাও তো বিএনপির নেতৃত্ব তার হাতে আছে। কাজেই উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না, এমনটা তার ঠিক মনে হয় না। উপদেষ্টা দাবি করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটি অন্যান্য আরো ফ্যাক্টরের উপর নির্ভর করে, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের সফলতা ইত্যাদি। তিনি যোগ করেছেন, একজন ব্যক্তির দূরে থাকা বা দেশে না থাকার কারণে নির্বাচন নষ্ট হবে বলে তিনি মনে করেন না। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে চিন্তিত নয়। অর্থাৎ তারেক রহমান দেশে না ফিরলেও সরকার নির্বাচন করতে চায়। সরকার জন্য পরোক্ষভাবে বলছে, আমরা আপনার ফ্লাইটের জন্য টিকিট দেব, কিন্তু
ট্রেনের টাইম টেবল বদলাবো না, সময় মতো উঠুন, না হলে পুরো জাতি আপনার জন্য অপেক্ষা করবে না। সেক্ষেত্রে বিএনপির জন্য বড় প্রশ্ন হলো, দলের সবচেয়ে বড় একজন নীতি নির্ধারককে বাইরে রেখে বিএনপি ভোটের মাঠে লড়তে গিয়ে কতটা স্বস্তি বোধ করবে। তার চেয়েও বড় প্রশ্ন, দেশে না আসলে কি তারেক রহমান নির্বাচনে লড়তে পারবেন? নিশ্চিত একটি তথ্য হলো, তারেক রহমান এখনো বাংলাদেশের কোনো এলাকার ভোটার হননি। এমনকি লন্ডনে বসে তার ভোটার হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ এখনো তিনি নেননি। সূত্রগুলো বলছে, বাংলাদেশের লন্ডন হাই কমিশনের পক্ষ থেকে জনাব তারেক রহমানকে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি সে প্রস্তাব গ্রহণ করেননি। ভোটার হওয়া ছাড়া কি বাংলাদেশের আইনে নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব? 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটি দিয়ে আসলে বাংলাদেশের সংসদ নির্বাচন পরিচালিত হয়, এটিকে বলা হয় আরপিও। এই আরপিও আইনটি বাংলাদেশের নির্বাচনের মাঠের মূল খেলার নিয়মকানুন নির্ধারণ করে। আরপিওর 12(1) অনুচ্ছেদে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবার বা থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো নির্বাচনী এলাকায় ভোটার হিসেবে তালিকাভুক্ত না থাকেন। দর্শক, এটি একটি মৌলিক এবং বাধ্যতামূলক নিয়ম। অর্থাৎ আপনি যদি কোনো আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তবে আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট নির্বাচনী এলাকার চূড়ান্ত ভোটার তালিকায় নিবন্ধিত থাকতে হবে। এই নিয়মটি এতটাই কঠোর যে যদি কেউ একজন মনোনীত প্রার্থীর নাম প্রস্তাব বা সমর্থন করতে চান, তাকেও ওই এলাকার ভোটার হতে হবে। তারেক রহমানের ক্ষেত্রে আইনের এই প্রয়োগটি খুবই সরল। যদি তিনি এই মুহূর্তে নির্বাচন কমিশনের তৈরি চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত না থাকেন, তাহলে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসার কর্তৃক তার আবেদনটি বাতিল হয়ে যাবে। এটি বিচারিক ঘোষণার জন্য অপেক্ষা করে না, এটি শুধু তথ্যের ভিত্তিতে বাতিল করা হয়। এটি অনেকটা এমন যে আপনি বিয়ের কার্ড ছাপিয়েছেন কিন্তু কনের নাম লিখতে ভুলে গেছেন, ঠিক তেমনই। এমপি হওয়ার সব আয়োজন করা হলো, কিন্তু ভোটার লিস্টের নামটাই নেই। এটাই হলো আরপিওর 12(1) ক অনুচ্ছেদ। সব স্বপ্ন এক নিমেষেই প্রশাসনিক বাতিলের খাতায় চলে যায়। এখানে আরেকটি বিষয় দেখার আছে, একটি সংসদ নির্বাচনের আগে সবশেষ কত সময় পর্যন্ত আপনি ভোটার হতে পারবেন। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা হালনাগাদের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। একটি নতুন অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার 1 মাস আগে পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ভোটার হতে পারবেন। এটি নতুন যোগ্যতা সম্পন্ন তরুণদের জন্য ভালো খবর বটে, কিন্তু তারেক রহমানের মতো প্রবাসে থাকা এবং আগে ভোটার তালিকায় না থাকা ব্যক্তির জন্য নয়। সোজা কথা হলো, আইনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কারো ভোটার হতে পারার কথা নাই। যদি ডিসেম্বর মাসের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করা হয়, তাহলে তারেক রহমানের হাতে সময় থাকবে মাত্র 1 থেকে 2 সপ্তাহ। তার মধ্যে যদি না ফেরেন, সেক্ষেত্রে আইনের সাদামাটা বিশ্লেষণে বলা যায় তিনি ভোটার হতে পারবেন না, আর ভোটার হতে না পারলে নির্বাচনের প্রার্থীও হতে পারবেন না। তবে এক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে তার ডিসক্রিশনারি ক্ষমতার প্রয়োগ করতে পারেন। বিশেষ ব্যবস্থায় তারেক রহমানকে ভোটার করতে পারেন। নির্বাচনী আইন বিশেষজ্ঞরা বলছেন, সেটি হলে আইনি ঝামেলায় পড়ে যেতে পারে দুই পক্ষ এবং বিষয়টি নৈতিক দিক থেকে ঠিকও হবে না। দর্শক, তারেক রহমানের ফেরা নিয়ে এখন বিএনপির যে উদ্বেগ, নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেই উদ্বেগ হয়তো পরিণত হবে কে বিএনপিকে নির্বাচনী প্রচারের মাঠে সশরীরে নেতৃত্ব দেবেন। কারণ খালেদা জিয়ার শারীরিক যে কন্ডিশন, তাতে তার পক্ষে অতীতের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছুটে